ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। তো তোমাদের এটা জিকে জিএস এর 4th ক্লাস। 3 নাম্বার ক্লাসে আমরা 15টা কোশ্চেন করিয়েছিলাম। এবার দেখো কোশ্চেন নাম্বার 16। তো 16 নাম্বার কোশ্চেনে দেখো কি বলেছে না, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি। তো সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি হবে? 4টা অপশন দেওয়া আছে, কৃষি, পশুপালন, শিকার এবং বাণিজ্য। তো এটার অ্যান্সার কিন্তু মাথায় রাখবে কি হবে না, কৃষি হবে। সিন্ধু সভ্যতার যে অধিবাসী তাদের যে প্রধান জীবিকা, সেটা অ্যান্সার কি হবে? কৃষি। এবার সিন্ধু সভ্যতা সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন দেখো। হরপ্পা সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত সাইট, এই জন্য এই সিন্ধু সভ্যতাকে কিন্তু হচ্ছিল হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে। আর মহেঞ্জোদারো যেটা আছে সেখানে মহান স্নানাগার মানে গ্রেট বাথ, যা কিছুই গ্রেট পাবে, গ্রেট গ্যানারি, গ্রেট বাথ, গ্রেট অ্যাসেম্বলি হল, গ্রেট শব্দটা থাকতে গেলেই অ্যান্সার কি হবে? মহেঞ্জোদারো। তারপরে আসবে ধোলাভিরা, এটা হচ্ছিল ওয়াটার ম্যানেজমেন্টের জন্য বিখ্যাত, জল সংরক্ষণ। আর লোথাল হচ্ছিল ভারত তথা বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল ডকয়ার্ড বা হচ্ছিল বন্দর শহর। বিশ্বের প্রাচীনতম বন্দর শহর কিন্তু হচ্ছিল এই লোথাল। রাখিগাড়ি সিন্ধু সভ্যতার বৃহত্তম সাইট, হচ্ছিল বৃহত্তম সব থেকে বড় সাইট। নেক্সট আমরা 2 নম্বর কোশ্চেনে চলে আসবো। দেখো কোশ্চেন নাম্বার 2। 2 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? 17 নম্বর কোশ্চেনে দেখো যে কৌলিন্য প্রথা কি বলেছে, কৌলিন্য প্রথা কে প্রচলন করে? তো আমরা সবাই জানি যে কৌলিন্য প্রথা চালন করা হচ্ছিল বল্লাল সেন। অ্যান্সার কি হবে? বল্লাল সেন। তো দান সাগর এবং অদ্ভুত সাগর, এই দান সাগর অদ্ভুত সাগর এই দুটোর রচনা কি হচ্ছিল? বল্লাল সেন। একটা জিনিস মাথায় রাখবে, অদ্ভুত সাগর বল্লাল সেন স্টার্ট করেছিল কিন্তু কমপ্লিট করে যেতে পারেনি। কমপ্লিট করেছিল কে? ওর ছেলে লক্ষণ সেন। অদ্ভুত সাগর তো বল্লাল সেন স্টার্ট করেছিল আর লক্ষণ সেন ওটা কিন্তু কমপ্লিট করে। লক্ষণ সেনের সভাকবি জয়দেব, এটাও পরীক্ষাতে খুব আসে, ওই জন্য আমি দিয়ে দিয়েছি। আর একটা জিনিস খেয়াল রাখবে যে তুর্কিরা যে বাংলা আক্রমণ করেছিল, দেখো 1204 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি নবদ্বীপ আক্রমণ করে, সেই সময় লক্ষণ সেন সিংহাসনে ছিল পূর্ববঙ্গে, আর ওখান থেকে পালিয়ে কোথায় চলে যায়? বিক্রমপুরে। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসছে। নেক্সট আমরা 18 নম্বর কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 18, নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমী ফসল? তো কোনটা ক্রান্তীয় মৌসুমী ফসল হবে? এর অ্যান্সার কি গো? ক্রান্তীয় মৌসুমী ফসলটা একটু কেটে দেবে কিন্তু জায়গাতে, ধান না? আচ্ছা, মৌসুমী এসে তো কি হয় না, হ্যাঁ তুমি টাইমটা দেখে রাখো, হ্যাঁ ওই জায়গাতে একটু কেটে দেবে রাখি। তো দেখো নিম্নের কোনটি হলো ক্রান্তীয় মৌসুমী ফসল? 18 নম্বর কোশ্চেন, এটার অ্যান্সার হবে ধান। তো এই ক্রান্তীয় মৌসুমী মানে যখন মৌসুমী জলবায়ু আসে, মানে বর্ষাকালে যে ধানটা হয়, ফসলটা হয়, সেটা হচ্ছিল ধান। গম তো হচ্ছিল রবি শস্য, বাজরা, সরিষা এগুলো বাদ দেবে। তো এখানে দেখো কোনটা কোনটা খারিফ শস্য, কোনটা কোনটা রবি শস্য, আর কোনটা কোনটা হচ্ছিল জায়েদ শস্য, এটা অন্তস্থ একার হবে। তো খারিফ শস্য জুন জুলাই মাসে বপন করা হয়, আর এদিকে অক্টোবর নভেম্বর মাসে কিন্তু কাটা হয়। রবি শস্য হচ্ছিল অক্টোবর নভেম্বর মাসে বপন করা হয়, এপ্রিল মে মাসে কাটা হয়। আর জায়েদ শস্য দেখো মাঝামাঝি টাইমে মার্চ এপ্রিলে বপন করা হয়, জুন জুলাইয়ে কাটা হচ্ছে। এই উদাহরণগুলো একটু দেখে রাখবে, এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন দেয়। খারিফ শস্য যেরকম ধান, ভুট্টা, জোয়ার, পাট, তুলা, মাথায় রাখবে যেগুলোতে প্রচুর পরিমাণে জল লাগে সেগুলো তোমার হচ্ছিল খারিফ শস্য। আর রবি শস্য হলো জলটা কম লাগে, শীতকালে হয়, গম, যব, ছোলা, সরিষা। জায়েদের মধ্যে কি কি আসবে? তরমুজ, শশা, বাঙ্গি, শাকসবজি, এগুলো জায়েদ শস্যের মধ্যেই পড়ে। নেক্সট আমরা পরের কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার দেখো 19 নাম্বার কোশ্চেনে কি দিয়েছে? বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতাকে? 4টা অপশন দেওয়া আছে, নীলরতন সরকার, প্রফুল্লচন্দ্র রায়, দ্বারকানাথ ঠাকুর আর আলামোহন দাস। তো অ্যান্সার কি হবে? প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন। এখানে দেখো বাঙালি বেশ কিছু বিজ্ঞানী বেশ কিছু যুগান্তকারী আবিষ্কারের জন্য কিন্তু ওরা মানে চিরস্মরণীয় হয়ে আছে। যেমন তোমার আচার্য জগদীশ চন্দ্র বোস। তো এই আচার্য জগদীশ চন্দ্র বোস কি আবিষ্কার করেছে? ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছে, রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, বেতার যোগাযোগ যন্ত্র। সত্যেন্দ্রনাথ বসু কি করেছে? তত্ত্বীয় পদার্থবিজ্ঞান মানে বোস
স্ট্যাটিস্টিক যেটা আছে, এটার জন্য বিখ্যাত। এই দুটো ইম্পর্টেন্ট। প্রফুল্লচন্দ্র রায় মার্কিউরাস নাইট্রাইট এটা আবিষ্কার করেছে। আর মেঘনাথ সাহা আয়োনাইজেশন থিওরির জন্য বিখ্যাত। আচ্ছা, শৈলেশ চন্দ্র মিত্র এ প্রথম হচ্ছিল রেডিও ট্রান্সমিটার ও রিসিভার তৈরি করেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই বাঙালি বিজ্ঞানীগুলো কে কি বানিয়েছে এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, এগুলো একটু দেখে নেবে। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 20 নম্বর কোশ্চেনে দেখো, পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যেদিকে আবর্তন করে, তাহলে আমরা জানি পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে, তো অ্যান্সার হয়ে যাবে ডি। তো এখানে কিছু ইনফরমেশন। আবর্তন দেখো, আবর্তন হতে 23 ঘন্টা 56 মিনিট। আবর্তন গতির ফলে দিন রাত্রি হয়। আচ্ছা, পরিক্রম গতি যেটা আছে 365 দিন 6 ঘন্টা, এর ফলে ঋতু পরিবর্তন হয়। আবর্তন গতির ফলে কি হয়, পরিক্রমণ গতির ফলে কি হয়। আচ্ছা, অক্ষ, পৃথিবী তার নিজ অক্ষের চারিদিকে 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে, আর হেলে থাকার জন্য দিন রাত্রের দৈর্ঘ্যের পার্থক্য হয়। আরেকটা হচ্ছিল অধিবর্ষ, লিপিয়ার। তাহলে এই যে লিপিয়ার যেটা আছে, সেই লিপিয়ার কত বছর অন্তর অন্তর? 4 বছরের একবার হয়। ফেব্রুয়ারি মাস ওই জন্য 29 দিনে হয়। কোশ্চেন নাম্বার 21, এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি? এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি হবে? সৌরবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, আর হচ্ছিল পেট্রোলিয়াম। তো এর মধ্যে পুনর্ভব শক্তি যেটা হবে সেটার অ্যান্সার কি হবে? সৌরবিদ্যুৎ। কারণ এই তাপবিদ্যুৎ, পেট্রোলিয়াম এবং পারমাণবিক বিদ্যুৎ এগুলো কিন্তু সব প্রচলিত শক্তি বা নন রিনিউয়েবল এনার্জির মধ্যে পড়ছে, আর এটা হচ্ছিল রিনিউয়েবল। সৌরশক্তি অফুরন্ত শক্তির উৎস আমরা জানি সূর্য, তো এটা হবে হচ্ছিল পুনর্ভব শক্তি। তো প্রচলিত শক্তি কনভেনশনাল এনার্জি, যেমন হচ্ছিল কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ, পারমাণবিক শক্তি, এগুলো প্রচলিত শক্তি বা তোমার অপুনর্ভব শক্তি যেটাকে বলছে। আর অপ্রচলিত শক্তি যেগুলো আছে, যেমন ধরো সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব গ্যাস, ভূতাপীয় শক্তি, জোয়ার ভাটার শক্তি, এগুলোকে নন কনভেনশনাল বা পুনর্ভব শক্তি বলা হচ্ছে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, কোশ্চেন নাম্বার 22। রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন। তাহলে রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে দায়বদ্ধ থাকবে? স্পিকার অ্যান্সার হবে। অ্যান্সার কি হবে? না, বিধানসভা। সরি, স্পিকার তো হবে না, এটা অ্যান্সার হবে কি? বিধানসভা। তো আমরা জানি যে কেন্দ্রের মন্ত্রীরা লোকসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে, ইন্ডিভিজুয়ালি প্রেসিডেন্টের কাছে থাকে। আর রাজ্যের ক্ষেত্রে কার কাছে হবে? রাজ্যের ক্ষেত্রে হচ্ছিল বিধানসভা, আর ইন্ডিভিজুয়ালি রাজ্যপাল। এখানে একটা জিনিস খেয়াল করো, রাজ্যের যে মন্ত্রী পরিষদের প্রধান কে হবে? না, মুখ্যমন্ত্রী, মন্ত্রী পরিষদের প্রধান। আর মুখ্যমন্ত্রী রাজ্যের বাস্তব শাসক, মানে রিয়েল এক্সিকিউটিভ। মন্ত্রী পরিষদের লিডার যদি বলে নেতা, সেক্ষেত্রেও কিন্তু মুখ্যমন্ত্রী হবে। তারপরে এদিকে আসি, মন্ত্রী পরিষদ গঠিত হয় মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিয়ে। মুখ্যমন্ত্রী ও অন্যান্য যে মন্ত্রীদের নিয়ে সেটা মন্ত্রী পরিষদ গঠিত হয়। আর মন্ত্রীদের নিয়োগ করেন রাজ্যপাল, কিন্তু মুখ্যমন্ত্রীর পরামর্শে। আর মন্ত্রী পরিষদের সমষ্টিগতভাবে রাজ্য বিধানসভার কাছে দায়ী। আচ্ছা, বিধানসভায় অনাস্থা প্রস্তাব গৃহীত হলে সমস্ত মন্ত্রিসভাকেই পদত্যাগ করতে হবে। নেক্সট আসবে, বিশ্বভারতী অবস্থিত কোন জেলায়? তো বিশ্বভারতী অবস্থিত কোন জেলায় হবে? না, বিশ্বভারতী বীরভূম হবে অ্যান্সার। হুগলি, দেখো হুগলিতে কি কি আছে? হুগলিতে হচ্ছিল রবীন্দ্র ভারতী, সিঙ্গুর দুর্গ, কাশীপুর হেরিটেজ। আচ্ছা, বীরভূমে আছে বিশ্বভারতী, শান্তিনিকেতন, শতগুপ্ত মঠ, রাজবাড়ি। আর হাওড়াতে কি আছে? দেখো হাওড়াতে আছে বেলুর মঠ, দ্বারকা মঠ, হাওড়া ব্রিজ। কলকাতাতে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, রামকৃষ্ণ মঠ, আলিপুর চিড়িয়াখানা, লরেটো কলেজ, এগুলো। তো নেক্সট আমরা পরের কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 24। প্লেইং ইট মাই ওয়ে এই গ্রন্থটা কার লেখা? না, প্লেইং ইট মাই ওয়ে এই গ্রন্থটা লেখা হচ্ছে সচিন তেন্ডুলকর।
তো প্লেইং ইট মাই ওয়ে সচিন তেন্ডুলকরের লেখা। আচ্ছা, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটা সৌরভ গাঙ্গুলির। আচ্ছা, গোল্ডেন গার্ল পিটি উষাকে বলা হয় অ্যাথলিটসের। আনব্রেকেবল এটা মেরি কম, বক্সিং এর সঙ্গে যুক্ত। এখানে দেখো এসে এগেইন অডস, এটা সানিয়া মির্জা। সানিয়া মির্জা টেনিসের সঙ্গে যুক্ত। ওর বায়োগ্রাফিটা একটু দেখে নেবে। এসে এগেইনস্ট অড, দ্য টেস্ট অফ মাই লাইফ, এটা কার? যুবরাজ সিং, ক্রিকেট। আচ্ছা, প্লেইং টু উইন, সাইনা নেহওয়াল, ব্যাডমিন্টন। আর ইমপারফেক্ট সঞ্জয় মাঞ্জরেকর, এর লেখা হচ্ছিল ইমপারফেক্ট। সঞ্জয় মাঞ্জরেকর হচ্ছিল ক্রিকেটের সঙ্গে যুক্ত। আরেকটা দেখো এখানে দেওয়া আছে ইম্পর্টেন্ট, এটা হলো 281 অ্যান্ড বিয়ন্ড, এটা হলো ভিভিএস লক্ষ্মণ। কার? ভিভিএস লক্ষ্মণের লেখা, ক্রিকেটের সঙ্গে যুক্ত। নেক্সট আসবো আমরা হচ্ছিল মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিলেন। তাহলে কত সালে মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিলেন? না, ডি হবে অ্যান্সার, 1911 সালে। দেখো এখানে বাংলা রাজ্য খেলা হবে কি? ফুটবল। আচ্ছা, ভারতের প্রথম ফুটবল ক্লাব কোনটি? না, মোহনবাগান। আচ্ছা, মোহনবাগান ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? 1889 সালে। তারপরে দেখো এখানটায় মোহনবাগান ক্লাবের বিখ্যাত জয় কত সালে হয়েছিল? না, 1911 সালে। কোন দলের বিরুদ্ধে? উত্তর ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট। এই ম্যাচের ভারতীয় দল প্রথম ব্রিটিশ শাসনের হয় 1911 সালে। নেক্সট আমরা পরের কোশ্চেনে চলে আসবো, কোশ্চেন নাম্বার 27। দেখো 26 নম্বর কোশ্চেন, ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন। তো ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? না, আমরা জানি ধ্যানচাঁদকে হকির জাদুকর বলা হয়, হকির সঙ্গে যুক্ত ছিল মেজর ধ্যানচাঁদ। এ হচ্ছিল হকি জাদুকর। মেরি কম বক্সিং। আচ্ছা, সচিন তেন্ডুলকর ক্রিকেট, পিটি উষা অ্যাথলিটস। এরপরে আসবে গতিধারা প্রকল্পটি সরকার চালু করেছে কিসের জন্য? না, পশ্চিমবঙ্গ সরকার গতিধারা, কোশ্চেনটা এটা দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে। এবার গতিধারা প্রকল্প, এর পাশাপাশি আমাদের জানতে হবে বেশ কিছু পশ্চিমবঙ্গের প্রকল্প, যেমন পরীক্ষাতে আসার মতো এই যে কন্যাশ্রী প্রকল্প 2013-তে, বাল্যবিবাহ রোধ করার জন্য মেয়েদেরকে শিক্ষা ও আর্থিক সহায়তা প্রদান। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার, এটা 2021, 25 থেকে 60 বছর যে আছে বছর বয়সী মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান। লক্ষ্মীর ভান্ডারের পরে আসবে গতিধারা 2020 সালে। 2020 সালে গতিধারা যুবকদের জন্য স্বনির্ভরতা ও কর্মসংস্থান সৃষ্টি। আচ্ছা, রূপশ্রী প্রকল্প হলো 2018-তে, বিয়ের সময় আর্থিক সহায়তা প্রদান। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 28। আচ্ছা, পার্ক স্ট্রিটের নতুন নামকরণ যার নামে করা হয়। তো পার্ক স্ট্রিটের নতুন নামকরণ মাদার টেরেসার নামে করা হয়েছিল। মাদার টেরেসার নামে করা হয়েছিল। নেক্সট আসবে জুন 2014-তে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান হয়েছিল? মানে বোর্ড অফ গভর্নরের ভারতীয় গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন। তো এই কোশ্চেনটা সেই সময় দিয়েছিল 2014 কারেন্ট অ্যাফেয়ার্স। এটার অ্যান্সার হবে হলো অরুণ জেটলি। তো আমাদের এগুলো সম্পর্কে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ওখান থেকে জেনে যেতে হবে যে কোনটা কে পদে আছে এখন। যেমন ধরো এইখানটায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হচ্ছে হলো এডিবি। হ্যাঁ, মাসাতো কান্দা 1966-এ এডিবি প্রতিষ্ঠা হয়। তারপরে আসবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর আছে ক্রিস্টিনা জর্জিভা, 1944-এ এটা প্রতিষ্ঠা হয়। এটা 1966-এ। আর ওয়ার্ল্ড ব্যাংকের অজয় বাঙ্গা, এটা 1944-এ প্রতিষ্ঠা হয়। লাস্ট কোশ্চেন দেখো, অক্টোবর 2014-তে আরবান হাউজিং মিশন নিম্নলিখিত কোন জাতীয় নেতার নামে নামকরণ করা হয়েছে? জাতীয় নেতার নামে নামকরণ করা হয়েছে। তো এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? এই কোশ্চেনটার অ্যান্সার হবে সর্দার প্যাটেল। এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের ওখান থেকে দিয়েছে। তো এইরকম কিছু কিছু প্রকল্প রয়েছে যেগুলো জাতীয় নেতাদের নামে করা এবং খুব পপুলার প্রকল্প, সেগুলো তোমাদের একটু জেনে যেতে হবে, পরীক্ষাতে আসে। যেমন ধরো ইন্দিরা আবাস যোজনা, এটা হচ্ছিল ইন্দিরা আবাস যোজনা ইন্দিরা গান্ধী 1972-এ চালু করেছে। তারপরে চলে আসবে গরিব এবং বঞ্চিতদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা। আচ্ছা, জওহর রোজগার যোজনা, এটা হলো জওহরলাল নেহেরু।
1989 গ্রামীণ এলাকায় স্বনির্ভরতা প্রকল্প। আচ্ছা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, এটা 2000 সালে চালু হয় গ্রামীণ এলাকায় এবং গ্রামগুলির সঙ্গে শহরের যে একটা যোগাযোগ, সেটাকে হচ্ছিল গ্রাম সড়ক যোজনা বা গ্রামগুলিকে সড়ক পথের মাধ্যমে যোগাযোগ করা। এই ছিল আমাদের 30টা কোশ্চেন। তো তোমরা ভিডিওটাকে ভালো মতো দেখবে, আর এগুলো নোটগুলো তোমরা কিন্তু অনলাইনে তোমাদের নোটসের যে পোর্শনটা রয়েছে সেখানে গিয়ে কিন্তু ডিটেলসে নোটগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ, এ পর্যন্তই থাকলো।